তো ঘটনার সময়কালটা 1953 সালের আশেপাশে হবে। ওই সময়ে এই গ্রাম অঞ্চলের প্রেক্ষাপটটা কেমন ছিল, রাস্তাঘাট কেমন ছিল, তা নিশ্চয়ই আমরা কিছুটা হলেও অনুমান করতে পারছি। আর ওই সময়ে কিন্তু বাল্যবিবাহের প্রচলনটা কিন্তু বেশিই ছিল, মেয়েদের অল্প বয়সেই বিয়ে হয়ে যেত। আমিনা দাদির বয়স ছিল ওই সময় 14 বছরের কাছাকাছি, আর এই রূপার বয়সও কাছাকাছি ছিল। এই যে রূপা, এই রূপা হচ্ছে তার মা বাবার একমাত্র মেয়ে। ওই সময় কিন্তু আমেনা দাদি আর এই যে রূপা, ওনারা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন না, ওখানে একটা পাঠশালা ছিল, সেখানে গিয়ে লেখাপড়া শিখতেন। এই একই এলাকায় কালাম ওরফে কালু নামে একজন ব্যক্তি ছিলেন। তো সবাই তাকে কালু কবিরাজ বা কালাম কবিরাজ নামেই চিনতেন। তার বয়স ছিল ওই সময় 17 বছর। তখনও কিন্তু সে ওই কবিরাজ হয়নি। এই যে আমেনা দাদি আর এই রূপা দাদি আমরা বলবো, তো আমেনা দাদি রূপা দাদি তারা একসাথে ওই পাঠশালায় যায়। আর যাওয়ার যে পথটা, এটা কিন্তু এই কালাম কবিরাজের বাড়ির সামনে দিয়ে। রূপাকে দেখে সে পছন্দ করে, কারণ পছন্দ করার মতো চেহারা তার ছিল। এদিকে রূপা তো সরাসরি না করে দেয়। আর রূপা কিন্তু জানতো যে তার বাবাও কিন্তু অনেক বড় মাপের একজন কবিরাজ। এলাকায় তার নাম মতি কবিরাজ নাম ছিল আর কি। ওই সময়ে ওই এলাকার কাউকে সাপে কামড় দিলে বা জিনে ধরলে মতি কবিরাজ চিকিৎসা করতেন। অনেকেই আল্লাহর রহমতে তার চিকিৎসায় ভালো হয়েছে। আর যেহেতু বাবার একটা যথেষ্ট পরিচিতি ছিল এলাকায়, এই কারণে রূপা অন্য কাউকে পাত্তা দেওয়ার মতো সময় আসলে সে যে সময় যে তার থাকবে বা সময় দেবে এরকম সে চিন্তাই করতো না। আর তাছাড়া কালাম তো ওরকম কোনো কাজও করে না, বাড়িতেই থাকে। আর তাদের পারিবারিক অবস্থাও ওরকম ভালো ছিল না। তাছাড়া ওই সময়ে এলাকায় একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করবে, এটা কিন্তু গ্রামীণ পরিবেশে কোনোভাবেই মেনে নেওয়া হতো না। এই সমস্ত কারণেই রূপা এগুলোতে কোনোভাবেই পাত্তা দিত না। কিন্তু এই যে কালাম বা কালু, এ তো রূপাকে রীতিমতো ইফটিজিং করেই যাচ্ছে, সমানে ডিস্টার্ব করেই যাচ্ছে। একদিন এই আমেনা দাদি এই কালামকে ডেকে বলে, দেখ কালাম, তুই এভাবে কিন্তু রূপাকে বিরক্ত করিস না। তার বাবার কানে কথাটা গেলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন কালাম সে বলে ওঠে, আরে কি ক্ষতি করবে আমার, আমাকে মেরে ফেলবে, রূপার জন্য না হয় মরেই যাব, কিন্তু রূপার পিছু আমি ছাড়ব না। এভাবে কয়েক মাস চলে গেল। এদিকে এই কালাম সে দেখে যে কিছুতেই কিছু হচ্ছে না, কি করা যায়। তাছাড়া কালাম খুবই ডানপিটে ছিল, কারো কথা শুনতো না। আর চুরি করা তার অন্যতম একটা স্বভাব ছিল। এর গাছের ডাব, ওর গাছের পেঁপে, ওর খোয়ারের মুরগি, এই সমস্ত জিনিস চুরি চামারি করাটা তার একটা নেশা ছিল। বিশেষ করে গ্রামের অনেক কিশোর বয়সী ছেলেপেলেদের ভিতরেই এই ধরনের স্বভাব থাকে। তবে এগুলো করে যে সে কোথাও নিয়ে বিক্রি করে দিত তা কিন্তু না। তার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে আব্দুল সাত্তার। এই সাত্তারের সাথে সে ভাগযোগ করে খেত আর কি, এই তাছাড়া কিছু না। আর কালামের বাবা ছিল একজন কৃষক, অন্যের জমি বর্গা চাষ করত। একদিন এই কালাম তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছে। সেখানে গিয়ে 2-4 দিন ছিল। এর ভিতরে হয় কি, এই রূপা দাদিকে বিয়ের বিয়ের কথাবার্তা বলবে, এই জন্য দেখার জন্য লোক এসেছে। আসার পর রূপা দাদিকে দেখে পছন্দ করে, বিয়ের দিন তারিখও ঠিক হয়ে যায়। এর ভিতরে কালাম যে সে বাড়িতে আসে, এদিকে তার বন্ধু সাত্তার মিয়া সে জানায় যে আরে কালাম, রূপার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কালাম বলে, না, আমি তো এটা কোনোভাবেই হতে দেবো না, রূপাকে আমি বিয়ে করব। তখন তো সে কবিরাজ হয় নাই, কিভাবে সে বিয়ে করবে? কোনো ধরনের তন্ত্রমন্ত্র তো সে খাটাতে পারবে না। তো সাত্তারের মুখে রূপার বিয়ে ঠিক হওয়ার কথা শুনে ওই সময় কালাম তাড়াহুড়া করে রূপাদের বাড়িতে চলে যায়। বাড়ির সামনে গিয়ে উকিঝুঁকি মারছে। এদিকে মতি কবিরাজ এই জিনিসটা দেখে ফেলেছে। সে কালামের কাছে গিয়ে বলে, কিরে কালাম, তুই আমার বাড়ির সামনে উকিঝুঁকি দিচ্ছিস কেন? তখন কালাম এই মতি কবিরাজের মুখের উপরে বলে দেয়, আমি আপনার মেয়েকে দেখতে এসেছি, তার সাথে আমার সম্পর্ক আছে। মতি কবিরাজ বলে, তুই জানিস তুই কি বলতেছিস? তুই আমার মেয়েকে দেখতে আসছিস? আমি তো জানি
তুই ওকে বিরক্ত করিস। তুই জানিস না যে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের লতিফ মিয়ার সাথে? যা, এখান থেকে চলে যা। সে ওখান থেকে চলে আসে। আসার পর সে ওই পাশের গ্রামে ওই লতিফ মিয়ার কাছে যায় এবং গিয়ে বলে যে ভাই, এই রূপার সাথে আমার 3 বছরের সম্পর্ক, এই রূপা কোনোভাবে বিয়েতে রাজি না, তার মা বাবা জোর করে বিয়ে দিচ্ছে। এদিকে এই যে ভদ্রলোক আব্দুল লতিফ, উনি একজন আপাদমস্তক ভদ্রলোক ছিলেন, তখনকার সময় শিক্ষিত একজন মানুষ। উনি তো সব ঝামেলায় জড়াবেন না। উনি লোক মারফত মতি কবিরাজের বাড়িতে লোক পাঠিয়ে বিয়ে ভেঙে দেন। তখন মতি কবিরাজ এটা ভালোভাবে নেননি, কেননা একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে তার আবার বিয়ে হওয়াটা কঠিন হয়েছে। তো ওই সময় প্রেক্ষাপটে এখনও গ্রামীণ পরিবেশে এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়। কিন্তু কেন এই বিয়েটা ভেঙে দিচ্ছে এটা জানার অধিকার তো মতি কবিরাজের আছে। তার মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে এমনি এমনি, কী কারণ? তখন নাকি এই বিষয়টা খুলে বলে যে আপনার মেয়ের সাথে তো এই একই গ্রামের আর একটা ছেলে, তার নাম হলো কালাম, তার সম্পর্ক। আপনারা জোর করে মেয়েকে বিয়ে দিচ্ছেন, পরে দেখা যাবে যে বিয়ের পরেও এদের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকবে, অযথা সংসারে অশান্তি হবে, সুতরাং আমি এসব ঝামেলায় জড়াবো না। এই ধরনের কথাবার্তাই বলে পাঠিয়েছেন আর কি। এ কথা শোনার পর মতি কবিরাজ খুবই মনে কষ্ট পান যে কালাম এইভাবে আমার মেয়েটার বিয়ে ভেঙে দিল। এটা শোনার পর উনি আসলে মনে কষ্ট পেয়েছেন, আবার একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে এই কালাম আর কখনো সোজা হয়ে দাঁড়াতে না পারে। ওই দিন রাত্রেই এই মতি কবিরাজ সাপ চালান দিয়েছে। ঘুমের মধ্যে সেই সাপ এই কালামকে গিয়ে কামড়ে দিয়েছে। কালাম স্বপ্নের মধ্যে দেখছে যে একটি সাপ তাকে কামড় দিয়েছে। এদিকে সকাল সে আর ঘুম থেকে উঠতে পারে না, শরীর একদম অবশ হয়ে গেছে, এমন একটা অবস্থা। তার মা ডাক দিতে গিয়েছে, তার মা দেখছে ছেলে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে, কথা বলতে পারছে না, কিন্তু মুখ দিয়ে লালা ঝরছে, আর তার পায়ের উপর দুটো দাগ রয়েছে আর কি। এটা দেখে তার মা চিৎকার দেয় যে আমার ছেলেকে সাপে কেটেছে। এদিকে তার বাবার নাম ছিল জয়নাল মিয়া, সেও ছুটে আসে, এসে দেখে কালামের এই অবস্থা। এখন ওই গ্রামে সাপে কাটা রুগীর চিকিৎসা কে করতে পারে? মতি কবিরাজ। মতি কবিরাজকে গিয়ে খবর দেওয়া হয়। যেহেতু এলাকায় তার ওঝা হিসাবে একটা সুখ্যাতি আছে, বিশেষ করে সাপে কাটা রুগীর ট্রিটমেন্টের বিষয়ে তার যথেষ্ট পারদর্শিতা ছিল। মতি কবিরাজ আসে, এসে দেখে এই অবস্থা, বলে ওকে ঘর থেকে বাইরে বের করো। এরপর মতি কবিরাজ সে তার কাজ শুরু করেছে। সে বলে যে হ্যাঁ, ও উঠবে, বসবে, কথা বলবে, কিন্তু ও কিন্তু আর কোনোদিন হাঁটতে পারবে না। মতি কবিরাজ বিষ নামানোর নাম করে এমন কিছু করেছিল যার কারণে এই কালামের 2 পা পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। এদিকে মতি কবিরাজ হাসতে হাসতে চলে যায়। এভাবে দেখতে দেখতে 1 বছর চলে যায়, আর যে কালাম পুরোপুরি ঘরবন্দি হয়ে যায়। এলাকার মানুষজন অবশ্য কিঞ্চিত খুশি হয়েছিল, কারণ এই ছেলেটা অনেককেই বিরক্ত করত। ওই যে বললাম, কারো গাছের ডাব, কারো গাছের আম, কারো গাছের পেঁপে, এই সমস্ত জিনিসগুলো চুরি করত। আর একটা বিষয়, এই যে রূপা দাদি, ওনার ওই বিয়েটা ভেঙে যাবার পর আর কোনো ঘর থেকে বিয়ে আসছিল না। এভাবে কিন্তু 1 বছর চলে গিয়েছে। শীতকাল চলে আসে। আগেকার দিনে তখন কিন্তু শীতকালে গ্রাম বাংলায় যাত্রাপালা, সার্কাস এগুলো কিন্তু হতো। তো ওইখানে একটা যাত্রাপালা এবং সার্কাসের আয়োজন করা হয় আর কি। যারা এটা করেন, বিশেষ করে এই যে সার্কাসের যারা কলাকুশলী আর কি, তো ওনারা এই ধরনের কলাকৌশল যেগুলো দেখান, ওনারা কিন্তু ওখানে ছোট ছোট ঘর তৈরি করেন, ছাপড়া ঘরের মতো বা টিন দিয়ে ছোট ছোট ঘর তৈরি করেন। তো হয় কি, এই কালাম বাড়ির সামনে একটা চেয়ারের উপর বসে আছে, মাঝে মাঝে তাকে বাড়ির বাইরে এনে ওই রোদ তাপানোর জন্য বা রোদ পোহানোর জন্য তাকে কিন্তু বাইরে বসিয়ে রাখা হতো। কালাম বসে আছে, তো ওই সার্কাস বা যাত্রাপালার কোনো একজন ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছিলেন। সে কালামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অনেকক্ষণ যাবৎ তাকে দেখে। এরপর আস্তে আস্তে কালামের কাছে আসে, এসে বলে, কি বাবা, তোমার কি হয়েছে? তখন পাশে কিন্তু এই যে সাত্তার মিয়া ছিল, তার বন্ধু,
কালাম কিছু বলে না, আসলে কালাম বলে না, কি বলবে, বলারই বা কি আছে। তখন সাত্তার মিয়া বলে এই ব্যাপার, তাকে তো সাপে কেটেছিল, ওই সাপের বিষ নামানোর সময় দুটো পা প্যারালাইজড হয়ে গেছে। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, যাও ওকে ঘরের ভিতরে নিয়ে যাও, এখন আর রোদে রাখার দরকার নেই, আমি তোমাদের ঘরে আসতেছি। তখন এই সাত্তার মিয়া ধরাধরি করে কালামকে বাড়ির ভিতরে নিয়ে আসে। ওই লোকটাও কিন্তু আসে, এর মধ্যে কিন্তু কালামের বাবা জয়নাল মিয়াও চলে আসছে। তখন কিন্তু এই যে কিশোরগঞ্জ জেলা হয়নি, এটা ওই ময়মনসিংহ মহকুমার অধীনে ছিল আর কি। তো ওই লোকটা বলে যে আমি আপনার ছেলেকে সুস্থ করার চেষ্টা করব। এটা শোনার পর পরিবারের সদস্যরা অবাক হয়ে যায় যে সুস্থ করার চেষ্টা করবেন, ও তো প্রায় 1 বছর ধরে এইভাবে প্যারালাইজড হয়ে আছে। তখন বলে ঠিক আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আপনাদের কোনো আপত্তি নেই তো? তখন এই যে জয়নাল মিয়া, তারপর এই যে কালামের মা বলে যে না, আমাদের তো কোনো আপত্তি না, আমার ছেলে সুস্থ হবে, এতে আপত্তি থাকার তো কথা না, আপনি আপনার মতো কাজ করেন। এর মধ্যে হয় কি, এই যে মতি কবিরাজ মানে এই যে রূপা দাদির বাবা, উনি আবার কয়েকদিনের জন্য ময়মনসিংহ গিয়েছিলেন। তো এই যে লোকটা, এই লোকটা বলে যে ঠিক আছে, আমি একটু পর আসছি, একটা জিনিস নিয়ে আসি, আমি আমার চিকিৎসা করার জন্য যেই উপকরণ লাগবে সেটা নিয়ে আসি, আমি তো এমনি হাঁটতে বের হয়েছিলাম, আপনাদের এলাকা দেখার জন্য বার হয়েছিলাম আর কি, তো আমি আসতেছি। এরপর উনি চলে যান, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে উনি আবার চলেও আসেন। দেখা গেল ওনার হাতে বিশাল একটা শিং রয়েছে, এই শিংটা মহিষের শিং বা গরুর শিং হতে পারে, এরকম একটা শিং রয়েছে। উনি যখন শিং নিয়ে আসছেন তখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শিং দিয়ে কি করবেন? তখন উনি বলেন যে এটা দিয়ে আমি চিকিৎসা করি, আর এখন আপনার ছেলের চিকিৎসা করব, ওকে নিয়ে আমি একটা ঘরের মধ্যে ঢুকবো, আপনারা কেউ ঢুকবেন না, আপনার ছেলের সাথে আমার কথা হবে, আপনাদের সাথে কোনো কথা হবে না। এরপর কালামকে ধরাধরি করে একটা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয়, বাইরে সাত্তার মিয়া আছে মানে কালামের বন্ধু, আর কালামের মা বাবা আছে। এদিকে হয় কি, ঘরের ভিতর নিয়ে যাবার পর ওই কবিরাজ কালামকে বলেন যে এই যে শিংটা দেখতে পাচ্ছ, এর যে চোখা অংশ আছে ওইখানে দেখো যে ফু দেওয়ার মতো একটা ছিদ্র আছে, তুমি এখানে ফু দিবা, পরপর 3টা ফু দিবা, এরপর যেটা ঘটবে এটা নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। সত্যি তাই, কালাম ওই শিংটা হাতে নেয়, এটা দেখতে একটা শিঙ্গার মতো আর কি। শিংটা হাতে নেবার পর সে এক পাশে চোখা অংশের ওখানে কাটা ছিল, মানে ছিদ্র হয়েছিল আর কি, ওখানে ফু দেয়। প্রথমবার ফু দেয়, কিছুই হয় না, দ্বিতীয়বার ফু দেয়, কিছুই হয় না, তৃতীয়বার যখন ফু দিয়েছে তখন তো কালাম ভয় পেয়েছে। ফু দেওয়ার সাথে সাথে দেখে এই শিংয়ের ভেতর থেকে কালো কুচকুচে একটা সাপ কোত্থেকে যেন বের হয়ে আসছে, মানে একটা দাঁড়ার সাপ বা গোখরা সাপের আকৃতি যেরকম হয় ওই রকম একটা সাপ, ওটা ফনা তুলে দাঁড়িয়েছে, একদম কালো কুচকুচে। তখন ওই লোকটা বলছে যে কালাম, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমার অনুগত একটা জিন, এখন যেটা হবে তুমি খালি তাকিয়ে তাকিয়ে দেখো। এদিকে সাপটা কিন্তু ফনা তুলে আছে, আর ওই লোকটা ওই সাপকে জিজ্ঞেস করছে, এই বলতো এই ছেলেটার কি হয়েছে? তখন ওই সাপটা মানুষের মতো কথা বলছে, তবে অনেকটা নাকি নাকি কণ্ঠ, এরকমটাই আর কি শুনছিল এই কালাম। সাপটা বলছে যে ওকে কালো জাদুর মাধ্যমে সাপ চালান করা হয়েছিল, সেই সাপটা ওকে কামড় দিয়েছে, আর এই চালানটা করেছিল তারই পাশের বাড়ির মতি কবিরাজ, আর সাপের বিষ নামানোর কথা বলে তার পায়ের রগের ভিতরে বিষাক্ত 2টো সুই ফুটিয়ে রেখেছে। এটা এমনভাবে ফুটিয়েছে বাইরে থেকে কোনোভাবেই বোঝার উপায় নাই, এমনকি ওখানে যদি কাটাও হয় ভেতর থেকে সুই বের করা যাবে না, কারণ এটা জাদুর মাধ্যমে করা হয়েছে। এই জন্যই সে প্যারালাইজড হয়ে গেছে, 2 পা অবশ হয়ে গেছে। তখন ওই ব্যক্তি বলছেন ঠিক আছে, তুই যখন বুঝতে পেরেছিস সুই 2টা বের করে ফেল, আর ওর সুস্থতার জন্য যা যা করার দরকার করে ফেল। তখন ওই সাপটা বলে ঠিক আছে, এখনই করে দিচ্ছি। এরপর সাপটা ভ্যানিশ হয়ে যায়, সে যে কীভাবে কী করেছে এটা বোঝা যাচ্ছে না। কালাম একদম সুস্থ শরীরে হাঁটতে হাঁটতে বের হয়েছে, যেই মানুষটা 1 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে, হাঁটতে পারে না, কোথাও যেতে পারে না, শুধু কথা বলতে পারে, 2 হাত নাড়াতে পারে, কিন্তু পা কিন্তু নাড়ানোর শক্তি তার ছিল না। এই ছেলেটা
যেই ছেলেটা একটু আগেই তাকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে বসিয়ে রাখা হয়েছে, সেই ছেলেটা এখন হেঁটে হেঁটে ওই লোকের সাথে বের হলো। যখন বের হয়েছে তখন কি হয়েছে না হয়েছে সব কিছু বলা হয়। আর ওই লোকটা বলে যে আমি এখন চলে যাচ্ছি, তবে আজকে ওকে কিছুই খাবার দিবেন না। হ্যাঁ, পানি খেতে পারে, তবে অন্য ধরনের কোনো খাবার আজকে যেন না খায়, কালকে সকাল থেকে খেতে পারবে। এই কথা বলে ওই লোকটা চলে যায়। এই কালাম কবিরাজ যেই লোকটা, মানে যেই লোকটা আসছেন আর কি, তার সাথে বিকেলে গিয়ে দেখা করে, কারণ উনি ওই সার্কাস পার্টির একজন লোক ছিলেন আর কি, বা যাত্রাপালার একজন লোক ছিলেন। নিশ্চিতভাবে বলা যায় না যে উনি আসলে যাত্রাপালার লোক ছিলেন না ওই সার্কাস পার্টির লোক ছিলেন। তখন ওই কালামকে নাকি ওই লোকটা বলে যে তোমার কপালে আমি একটা অদ্ভুত রকমের চিহ্ন দেখেছি, আমি তোমাকে আমার সমস্ত বিদ্যা শেখাবো, তুমি কি রাজি? কালাম তো রাজি হয়ে যায় এই কবিরাজি শিখতে। তখন ওই লোকটা বলে যে এটা শেখার জন্য কিন্তু আমার সাথে তোমাকে যেতে হবে, বেশ কিছুদিন আমার সাথেই তোমাকে থাকতে হবে, আর তুমি যে আমার সাথে যাচ্ছ এটা কিন্তু কাউকে বলতে পারবে না। তখন কালাম বলে ঠিক আছে, আমি রাজি। লোকটা বলে আমাদের কাজটা এখানে শেষ, এখানে আমরা যে শোগুলো করি এটাও শেষ, আমরা কালকে চলে যাব, আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে যাব, তুমি ওই ঠিকানায় চলে আসবে এই কিছুদিন পর, মানে একটা সময় বলে যে এই কিছুদিন পর। এরপর লোকটা ঠিকানা দেয়, তবে ঠিকানাটা নাকি ছিল ময়মনসিংহের যে হালুয়াঘাট রয়েছে এই হালুয়াঘাটের কোনো একটা জায়গায়। তো সেই ঠিকানা অনুযায়ী কোনো একদিন কালাম রাতের বেলা ঘর থেকে চুপি চুপি বাইরে বের হয়ে চলে যায়। এদিকে পরিবার থেকে খোঁজাখুঁজি হচ্ছে, 1 বছর পার হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নাই। 1 বছর পর এই কালাম বাড়িতে ফেরত আসে কবিরাজ হয়ে। এদিকে এই যে এতগুলো সময় গেল, প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হয়েছে, মানে এই কালামকে যে সাপে কামড় দিল এরপরে তো 1 বছর চলে গেল, সে প্যারালাইজড হয়েছিল। এরপর সে যে আবার বাড়ি থেকে চলে গেল, 1 বছর পর ফেরত এসেছে, তার মানে 2 বছর হয়ে গেল। এই 2 বছরের মধ্যে এই রূপা দাদির কিন্তু বিয়ে হয়নি, এমনকি কোনো জায়গা থেকে নাকি বিয়ের প্রস্তাবও আসতো না, এমন একটা অবস্থা হয়েছিল আর কি। তার উপর যে কোনো কালো জাদু করা হয়েছে বা এরকম কোনো কিছু কিন্তু না, কারণ এই যে মতি কবিরাজ মানে রূপা দাদির বাবা, উনি তো কবিরাজি জানতেন, উনি নিজের জায়গা থেকে তদবির করেছিলেন। মূলত যেটা হয়েছিল তা হচ্ছে যে গ্রামে কারোর বিয়ে যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু বিয়ে হওয়াটা কঠিন। তার উপর আবার কথা উঠেছে এই রূপা দাদির সাথে 3 বছর সম্পর্ক ছিল হচ্ছে এই কালামের। তখন তো মানুষের মধ্যে কানা ঘুষা শুরু হয়ে গেছে, বিয়ের প্রসঙ্গ উঠলেই এই কথা ও ওই কথা বলে কিন্তু বিয়ে ভেঙে দিত, বা যারা পাত্রী দেখতে আসবে তারা যখন আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতো তারা বলতো তার তো বিয়ে এই কারণে ভেঙে গেছে, তখন তারা কিন্তু আর আগাতই না। তো এই কারণেই মূলত 2 বছর আসলে ওভাবে তার বিয়ের কোনো প্রস্তাবনাও আসেনি, এটাই অনুমান করা হয় আর কি। তো যাই হোক, 1 বছর পরে ফেরত এসে তার বন্ধু সাত্তারের সাথে দেখা করে। সাত্তারও তো এই 1 বছর পর তার বন্ধুকে দেখে খুব খুশি হয়। সাত্তারের সাথে এই কালামের প্রথম কথাই ছিল, কিরে সাত্তার, রূপার কি অবস্থা? এই কথার উত্তর না দিয়ে তখন সাত্তার বলে সে কথা পরে বলতেছি, আগে বল তুই এতদিন কোথায় ছিলি? তখন কালাম বলে বলবো, সবই বলবো। এরপর তার বাড়িতে যখন আসলে সে ফেরত এসেছে, মা বাবা তো অনেক খুশি, 1 বছর পর ফেরত এসেছে। জিজ্ঞেস করে তুই কোথায় ছিলি? তখন কালাম বলে যে আমি অমুক জায়গায় ছিলাম, আর ওই যে যেই লোকটা আমাকে চিকিৎসা করতে আসছিল আমি তার কাছে ছিলাম এই 1 বছর। তো এরকমটা বলে যে সে কোথায় ছিল, এখন তো বলতে আর কোনো সমস্যা নাই। আর হয় কি, এই যে কালাম একটা ব্যাগ নিয়ে আসলে এই ব্যাগের ভিতর থেকে ওই যে শিং, যেটা গরু বা মহিষের শিংয়ের মতো হতে পারে, যেটা শিংগা এক পাশে ছিদ্র আছে এক পাশে ফু দেওয়া যায়, ওই জিনিসটা ব্যাগ থেকে বের করে। তখন তার মা বাবা বলে কিরে তুই এই জিনিস কোত্থেকে নিয়ে আসলি? তখন বলে আমার ওস্তাদ এটা আমাকে দিছে। এর কয়েকদিন পর সাত্তার আর কালাম এক জায়গায় বসে আছে। তখন কালাম বলছে যে সাত্তার দেখ, এই রূপা আমাকে পাত্তা দিত না, কিন্তু এখন এমন একটা কাজ করব, দেখবি অল্প কিছু সময়ের মধ্যে রূপা এখানে হাজির হবে। সাত্তার তো বিশ্বাসই করে না এটা সম্ভব, তার তো বিশ্বাসই হয় না। তখন কালাম কি করলো, একটা মাটির ঢিল হাতে নিল, কিছু একটা পরে আকাশের দিকে ছুঁড়ে দিল। ওই ঢিলটা তো আবার কিছুক্ষণ পর ওই মাটির উপরেই পড়েছে। এই মোটামুটি আনুমানিক আধা ঘন্টার কাছাকাছি সময় হবে
দেখা গেল হন্তদন্ত হয়ে রূপা কালামের কাছে ছুটে আসছে, সাথে হলো এই আমেনা দাদি। মানে রূপা বাসার থেকে পাগলের মতো এই কালামকে খোঁজার জন্য বের হয়েছে। পথিমধ্যে আমেনা দাদির সাথে দেখা, আমেনা দাদি আবার রূপা দাদির সাথে দেখা করতে যাচ্ছিল। তখন এই আমিনা দাদি জিজ্ঞেস করে, কি কোথায় যাচ্ছি? বলে কালামের কাছে। এটা শুনে তো আমিনা দাদি অবাক হয়ে গেছে, ঘটনা কি, কী সমস্যা হলো? তখন আমিনা দাদি বলছে, চল আমিও তোর সাথে যাব। এই জন্য উনি সাথে চলে আসছেন। এসেই এই কালামকে রূপা দাদি বলছেন, কি কালাম, তুমি কেমন আছো? তুমি আমাকে বিয়ে করবা? আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শোনার সাথে সাথে আমিনা দাদিও অবাক, আর ওই সাত্তারও অবাক। বলে কি, এটা কিভাবে সম্ভব? তখন এই কালাম মুচকি মুচকি হেসে দিয়ে বলে, যাও তুমি এখন বাড়িতে যাও, তোমার সাথে পরে কথা বলবে এগুলা নিয়ে। কিন্তু এই রূপা দাদি কোনোভাবেই যাবে না। সে বলে যে, আমি বাসার থেকে বের হয়ে আসছি, আমি তোমাকে বিয়ে করবো, তোমার সাথেই আমি যাব, তুমি যেখানে নিয়ে যাও আমি সেখানেই যাব। অনেক বুঝিয়ে শুনিয়ে আমিনা দাদির সাথে এই কালাম রূপাকে পাঠিয়ে দেয়। এদিকে এই সাত্তার বলছে, তুই এটা কিভাবে করলি? তখন কালাম বলে, বলবো রে বলবো, তোকে একদিন সবই বলবো, অপেক্ষা কর। এদিকে হয় কি, এই যে আমেনা দাদির বাবা, উনি পুকুরে মাছ ধরার সময় একটা সাপে কামড় দেয়। মতি কবিরাজ কানা হয়, সাপে কামড় দিলে কিভাবে বিষ নামানো হয় এলাকার মানুষ তো সেটা দেখতে চায়, মানুষ কিন্তু ছুটে এসে দেখত। তো মতি কবিরাজ চেষ্টা করছে তার পদ্ধতিতে। ওই সময় নাকি সেখানে কালাম এসে হাজির হয়, এসে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। এদিকে এই যে মতি কবিরাজ এত চেষ্টা করছে, বিষ আর নামে না। এটা দেখে কালাম মতি কবিরাজকে বলে, কি চাচা মিয়া, বিষ নামাতে পারেন না? আপনি আর কোনোদিনই পারবেন না। এতটুকু ছেলেপেলের মুখে এরকম অভিজ্ঞ লোকের কানে যদি এই কথা যায়, তাহলে তার শরীরে রাগ উঠে যাবে, এটাই তো স্বাভাবিক। তখন রাগ করে মতি কবিরাজ বলে ওঠে, এই বেটা, আমি পারবো না, না তা তুই করে দেখা। কালাম কবিরাজ বলে, সেটা তো আসলে আমার কোনো কাজ না, আপনি এসেছেন আপনি করে দেখান, আমাকে তো আর কেউ ডেকে আনিনি। তখন কালাম কবিরাজ মানে এই কথা বলেছে। তখন এই মতি কবিরাজ বলছে যে, আমি বলছি তুই কর। তখন মতি কবিরাজ যখন এই কথা বলছে, তখন কালাম কবিরাজ বলতেছে যে, এই নানা তো বলে না, আপনি বললেই কি হবে নাকি? ওনারা একবার বলে দেখাক, আমি এখনই বিষ নামিয়ে দেখাবো। তখন মতি কবিরাজ রেগে গিয়ে বলে, আমি তোকে বলছি এখনই নামিয়ে দেখা। কালাম কবিরাজ এমন একটা ভাব করলো, এটা তার বা হাতের খেলা। সে এগিয়ে গিয়ে ঠিক যেখানে সাপে কামড় দিয়েছে তার ঠিক একটু উপরে হাত দিয়ে টাচ করেছে। সবাই দেখছে যে এই যে সাপে কামড় যে দিয়েছে, যেখানে ছিদ্র হয়ে গেছে, দাঁতের কারণে যেখানে ছিদ্র হয়ে গেছে, ওখান দিয়ে গল গল করে রক্ত পড়ছে। কিছুটা রক্ত পড়লো, এরপর রক্ত বন্ধ হয়ে গেল। এরপর দেখা গেল রুগী উঠে বসেছে, দিব্যি সুস্থ। সবাই তো অবাক, সবার মুখে মুখে রটে গেল যে গ্রামে মতি কবিরাজ থেকেও বড় কবিরাজের আবির্ভাব ঘটেছে। এটা হচ্ছে কালাম। কালাম এখন মস্ত বড় কবিরাজ হয়ে গেছে। আর চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে মতি কবিরাজ খুব অপমানিত হলো, মানে সে এমন লজ্জা পেয়েছে। এরপর সে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। গ্রামে ছড়িয়ে গেল, কালাম এখন মস্ত বড় কবিরাজ। সবাই কালামের সাথে কবিরাজ নামটা জুড়ে দিল, মানে কালাম কবিরাজ। এদিকে এই যে মতি কবিরাজ, তার মনের মধ্যে তো অনেক জিদ যে এরকম একটা অল্প বয়স্ক ছেলের কাছে অপমানিত হতে হলো। ওই রাত্রেই মতি কবিরাজ আবার সাপ চালান করে দেয় কালাম কবিরাজের ঘরে। কালাম কবিরাজ শুয়ে আছে, হঠাৎ করেই কিছু একটা এসেছে, এটা কিন্তু কালাম কবিরাজ বুঝতে পেরেছে। তখন কালাম কবিরাজ যে ঘুমিয়ে গেছে বিষয়টা এরকম না, সে জেগেই ছিল। সাপটাকে সে দেখে, দেখার পর হাত বাড়িয়ে দেয় সামনে, একদম পোষা পাখির মতো। এই সাপটা মনে হলো উড়ে এসে কালাম কবিরাজের হাতের উপরে বসে। তখন সে আস্তে করে একটা হাড়ির মধ্যে সাপটাকে রেখে দিয়ে ওই মাথার উপরে কোনো কিছু একটা রেখে দেয় আর কি। এরপর সে ঘুমিয়ে যায়। সকালবেলা ওই হাড়ি সহ সাপ নিয়ে মতি কবিরাজের বাড়িতে এসে হাজির। সাথে রয়েছে সাত্তার মিয়া, তার বন্ধু। তখন
এই কালাম কবিরাজ এই মতি কবিরাজকে বলে, কি চাচা মিয়া, এসব ছোটোখাটো জিনিস দিয়ে কাজ করলে হবে? নাও তোমার সাপ নাও, পারলে আরও বড় কিছু পাঠাইও, তখন দেখা যাবে। এই বলে ওই জিনিসটা দিয়ে কালাম কবিরাজ চলে আসেন সাত্তার মিয়াকে নিয়ে। আসার সময় সে সাত্তার মিয়াকে বলে, সাত্তার রে, আজকে তোকে একটা জিনিস দেখাবো। সাত্তার বলে, কি দেখাবি? কালাম কবিরাজ বলে, আচ্ছা বল তো তোর এখন কি খেতে ইচ্ছে করছে? তখন সাত্তার মিয়া বলে, দোস্ত আমার তো এখন গরম জিলাপি খেতে ইচ্ছা করছে। তখন কালাম কবিরাজ বলে, চোখ দুটো বন্ধ কর। তখন সাত্তার মিয়া একটু চোখ বন্ধ করে, 1 মিনিটের মতো কাছাকাছি সময় হবে আর কি। সে বলে, এখন চোখ খোল। চোখ খুলে দেখে গরম গরম জিলাপি, মানে ধোয়া উঠছে এমন একটা অবস্থা, মানে এত গরম যে এখন মুখে দিলে মুখ পুড়ে যাবে, কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। তখন কালাম কবিরাজ বলে, এগুলো সবগুলা খা, কোনো সমস্যা নেই। তো তারা খায়। সাত্তার মিয়া তো খুবই অবাক। কিশোরগঞ্জে কিন্তু একটা ঐতিহ্যবাহী খেলা হচ্ছে নৌকা বাইচ। বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হতো, এখন অনেকটা কমে গেছে। কালাম কবিরাজের নানা বাড়ি ছিল হলো মিঠামইন। মিঠামইনে কিন্তু সবসময় নৌকা বাইচ হতো, বিশেষ করে এই বর্ষাকালে আর কি। তো কালাম কবিরাজ তার বন্ধু সাত্তার মিয়াকে নিয়ে নৌকা বাইচ দেখার জন্য তার নানা বাড়িতে গিয়েছে। তো যেদিন নৌকা বাইচ, ওদিন মোটামুটি প্রায় 45 থেকে 50টা নৌকা এসেছিল। কালাম কবিরাজ সাত্তারকে বলে, এই তুই দেখবি একটা জিনিস, সেটা হলো এই যে যে নৌকাগুলো যাচ্ছে এরা ঠিক মাঝখানে গিয়ে আটকে যাবে। 3টা নৌকা পানির পাকে তলিয়ে যাবে, আর এই 3 নৌকাতে যারা যারা ছিল প্রত্যেকেই একদম নদীর তলদেশে চলে যাবে। আর একটা নৌকা আছে পেছন থেকে আগাতে আগাতে, সেই শুধু সামনে যাবে, আর কেউ কিন্তু যেতে পারবে না। শোন, তুই এই নৌকা বাইচ আয়োজক কমিটির কাছে গিয়ে বল আজকে যেন নৌকা বাইচ না হয়। সাত্তার গিয়ে দেখে ওখানে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা, ওখানকার গ্রামের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তারা ওখানে বসে আছেন, সরকারি লোকজনও বসে আছে। এদিকে সাত্তার মিয়া ভয়ে ভয়ে ওখানে গিয়ে এই কথা যখনই বলছে, ওখানকার একজন ব্যক্তি ঠাস করে তার গালে একটা চর বসিয়ে দিয়েছে। চর বসিয়ে দিয়ে বলে, দিন দুপুরে নেশাপানি করে আসছো এখানে না, যা ভাগ বেটা, পাগল ছাগল কোথাকার। তখন সে তো চর একটা এমন খেয়েছে যে মুখের উপর হাত দিয়ে মুখ ঘষতে ঘষতে সে এই কালামের কাছে এসে বলে, তোর জন্য আমি এখন এত জোরে একটা চর খাইলাম, আমাকে নেশাখোর বললো, পাগল বললো। এই কথা শোনার পর কালাম কবিরাজও ওইখানে গেল, গিয়ে ওই একই কথা বলল। এবারে অবশ্য কালাম কবিরাজকে চর থাপ্পড় না মারলেও কোত্থেকে একটা দড়ি নিয়ে এসে এই কালাম কবিরাজ আর সাত্তার মিয়াকে একটা গাছের সাথে টাইট করে বেঁধেছে, যে এই দুইটা এখন এই বাইচের মধ্যে একটা ঝামেলা পাকাবে, আর কাউকে যেন এই ধরনের উদ্ভট কথাবার্তা বলতে না পারে। এই দুইটা বাইচ শেষ হওয়ার আগ পর্যন্ত এই গাছের সাথেই আটকানো থাক। কালাম কবিরাজের কথা তো কোনো দামই দেয় নাই, উল্টো এই দুইটাকেই গাছের সাথে বেঁধেছে। শুরু হয়ে গেল বাইচ। এদিকে ওই কালাম কবিরাজ বলতেছে যে আজকে যে ঘটনা ঘটবে তার জন্য কিন্তু আপনারাই দায়ী, মনে রাখেন। এদিকে কালাম কবিরাজ সাত্তার মিয়াকে ইশারা করে বলছে, ওই দেখ সামনে ওই যে নৌকাটা দেখা যায় না, ওই নৌকাটাই শুধু সামনে আগাতে পারবে, আর একটাও আগাতে পারবে না, দেখিস। এদিকে নৌকা বাইচ শুরু হয়ে গেল। সত্যি দেখা গেল হঠাৎ করেই একটা জায়গায় এসে সবগুলো নৌকা আটকে গেছে, মনে হচ্ছে কোনো নৌকাগুলোই আগাচ্ছে না। তারা চেষ্টা করছে কিন্তু আগাচ্ছে না। আর তখনই হঠাৎ করে একটা জায়গায় পানির পাক সৃষ্টি হলো। 3টা নৌকা ওই পানির পাকের মধ্যে পড়ে গেল। অন্য যে নৌকাগুলো ছিল তারা সেই নৌকা থেকে নেমে দ্রুত সাঁতরে নদীর পাড়ে চলে আসলো। 3 নৌকার সবগুলো মানুষ ওই নৌকার সাথেই পানির নিচে তলিয়ে গেল। আর এই সময় একটা নৌকা আস্তে 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 সামনের দিকে এগিয়ে চলে গেল। মানে তারা কিন্তু দিব্যি বেয়েই যাচ্ছে, তাদের এগুলো নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এখন এই ঘটনার পেছনে তাদের কোনো হাত আছে কি নাই এই বিষয়টা বলা মুশকিল। তো যাই হোক, এদিকে এরকম একটা ঘটনা ঘটলো। এরপর লোকজনের মাথায় আসলো, আরে এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি 2টা লোককে, এরা তো ঠিকই বলছিল। তারা গাছের কাছে গিয়ে দেখে নাই, দড়ি ওখানেই আছে, 2জন লোক নাই। তখন লোকজন বুঝতে পারছে এদের কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে, এই জন্য
দড়ি এখানেই পড়ে আছে, কিন্তু এরা এখান থেকে চলে গেছে। এদেরকে কে চেনে, একজন বলল আর একে তো চিনি, এর নাম হলো কালাম, এখন কবিরাজি শিখেছে, আর সাথে তার চেলা সাত্তার মিয়া। তার বাড়ি কোথায়? খোঁজখবর নিয়ে ওখানকার যিনি চেয়ারম্যান ছিলেন আর কি, তার নাম ছিল তোতা মিয়া। এই তোতা মিয়া আরও কয়েকজন লোককে নিয়ে ওই কালাম কবিরাজের বাড়িতে গেছে। গিয়ে দেখে কালাম কবিরাজ আর সাত্তার মিয়া দিব্যি বসে বসে গরম ভাত খাচ্ছে বাড়ির। তখন এরা বলছেন যে আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এখন কি করা যায়, তোমাদের সাথে তো খারাপ আচরণ করছি, এই জন্য আমরা দুঃখিত, ক্ষমা চাচ্ছি, কিছু একটা করো। তখন নাকি কালাম কবিরাজ কাগজে কিছু একটা লিখে দেয়। এটা ঠিক কোন ভাষায় লেখা হয়েছিল এটা জানা যায় না। তখন কালাম কবিরাজ বলছিল যে এই কাগজটা একজন সাহসী পুরুষ লোকের হাতে দিবেন, যেইখানে গিয়ে নৌকাটা ডুবেছে ওই জায়গায় গিয়ে তাকে 7টা ডুব দিতে হবে এই কাগজটা হাতে নিয়ে। 6 বার ডুব দিবে, আবার উঠবে, কোনো সমস্যা নেই। 7 বার ডুব দেওয়ার পর, মানে 7ম ডুবে গিয়ে সে হাতের এই কাগজটা পানির ভিতরে ছেড়ে দিবে, এরপর সে চলে আসবে উপরে। সত্যি তাই করা হলো। একজন লোককে দিয়ে এই কাজটি যখনই করা হয়েছে, সে ওই 7ম ডুবে ওই কাগজটা পানিতে ছেড়ে দিয়ে আবার সাথে যখনই উপরে চলে এসেছে, তখনই মনে হলো পানিতে পাক সৃষ্টি হয়েছে, যেভাবে ঘণ্টাখানেক আগে পাক সৃষ্টি হয়েছিল। এই পাক যখন সৃষ্টি হয়েছে, তখন দেখা গেল ওই যে 3টা নৌকায় ভেসে উঠেছে পানির নিচ থেকে, আর 10টা লাশ ভেসে উঠেছে, একটা লাশ পাওয়া যায়নি। মানে ওই যে 3টা, এই 3টা নৌকাতে নাকি 11 জন ব্যক্তি ছিল সব মিলিয়ে। ছোট ছোট নৌকা ছিল ওই 3টা নৌকা। তখন কালাম কবিরাজ জানিয়েছিল যে ওই একজনকে পাওয়া যাবে না, এই একজনকে বিশেষভাবে বলি দেয়া হয়েছে। এই 10 জনকেও মেরে ফেলা হয়েছে, তবে এই একজনকে কোনোভাবেই পাওয়া যাবে না। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। এরপর আরও অনেক ধরনের ঘটনাই রয়েছে। ওনার সাথে যেই আরও ঘটনা রয়েছে সেগুলো পরবর্তীতে আরেকটু সংগ্রহ করে জানানোর চেষ্টা করবেন, কেননা একটি ঘটনাই পুরোপুরি বলতে পারেননি মামুন ভাই, যেহেতু ওনারা অনেক কর্মব্যস্ততার মধ্যে সময় কাটান। এরকম ঘটনা লিখে পাঠানো ওনাদের জন্য সময় সাধ্য, কষ্টসাধ্যও বলতে হবে। তবে এতটুকু বলে রাখি যে এই যে রূপা দাদির সাথে কালাম কবিরাজের বিয়ে হয়েছিল, এরপর আরও বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো পরবর্তীতে লিখে পাঠাবেন বলে জানিয়েছেন। এই যে রূপা দাদি আর কালাম কবিরাজের ঘটনা, এটা তো পরবর্তীতে বিভিন্ন কারণে আস্তে আস্তে অনেকেই জেনেছেন। অনেক বিষয়গুলো তো মানুষ জানতো না, আস্তে আস্তে জেনেছেন আর কি। একটা বিষয় তা হচ্ছে যে কালাম কবিরাজের জন্য রূপা দাদি নাকি চুলার উপরে ভাত বসিয়েছিল। এটা নিয়েও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। ওই জায়গাটা নাকি এখনও রয়েছে, বা ওই জায়গার যেই আশেপাশে যেই যতটুকু প্লেস, ওটাকে নিয়েও বেশ কিছু ব্যাপার এখনও রয়েছে। এগুলো পরবর্তীতে সময় পেলে আমাদেরকে জানাবেন, লিখে পাঠাবেন বা রেকর্ড করে পাঠাবেন বলে জানিয়েছেন মামুন ভাই। আমরা অপেক্ষায় থাকব যে কালাম কবিরাজ এবং রূপা দাদির এই যে ঘটনাটা, এটা আসলে চূড়ান্তভাবে কি হলো, ফাইনালি উনি কীভাবে রূপা দাদিকে বিয়ে করেছিলেন, আর এই যে নৌকাডুবি সহ আরও বেশ কয়েকটি বিষয় শুনলাম, এই ঘটনার পেছনের ঘটনাও যদি থেকে থাকে সেটাও আমরা জানতে চাই। আমরা অপেক্ষায় থাকব। ধন্যবাদ জানাচ্ছি।
Watch out! Watch out! Marked a location. Cover me! Blue team is unstoppable! Get down! Reloading! Reloading! Team has scored for the first time! Blue team is unstoppable! Down! Reloading! For the red streak has just been terminated! Watch out! Watch out! Marked a location.